আমি আপনাদের এখানে 7 জনকে হাজির করব যারা জীবিত আছে কিন্তু মৃত বলে ঘোষণা করা হয়েছে ফাইনাল ভোটার লিস্টে। বাদবাকিদেরও ডিলিট করা হয়েছে, তারাও আসছে পরে। ডিলিট তো 60 লক্ষ লোককে করা হয়েছে। তাছাড়াও আগে আপনার কাছে রাখুন, এটা আপনার কাজে লাগবে। এছাড়াও 58 লক্ষ মিসম্যাপ এখনও খোলাই হয়নি। আর নতুন ভোটার 2002-তে ছিল 40 লাখ, আর আজকে হয়েছিল 6 লাখ, কেটে দিয়ে 4.5 লাখ করেছিল, এই 1.5 লাখ করেছে। 5 লক্ষ জ্যান্ত মানুষকেও কোথাও কোথাও জীবিত মৃতও দেখানো হয়েছে। উনি এসে বসার পরে দেখুন ওনার নামটাই কিন্তু প্রজেক্ট হচ্ছে, চিফ ইলেকশন কমিশনের নাম প্রজেক্ট হচ্ছে। কেন? এই যে গণতন্ত্র, আমাদের ভারতবর্ষের গণতন্ত্র, তার মূল কাঠামোটা কোথায়? মূল কাঠামোটা হচ্ছে জনগণ। জনগণ না থাকলে গণতন্ত্র বলে কিছু নেই। এই জনগণের অধিকার কোনখানে? এই জনগণের অধিকারটাই হচ্ছে ভোট দেওয়ার অধিকার, ভোটার হওয়ার অধিকার এবং ভোট দেওয়ার অধিকার। জনগণ কিছু চায় না। জনগণ চায় 5 বছর অন্তত ভোট হবে, আমি আমার ভোটটা দিতে পারবো। জনগণ তো এটাই চায়। জনগণ এটা ঠিক করে কে মুখ্যমন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবে। তাহলে গণতন্ত্রের মূল কাঠামোয়, মূল ধাঁচে যেটা রয়েছে সেখানেই হচ্ছে জনগণ। এই জনগণ হচ্ছে ভোটার। যে জনগণ দিনের পর দিন ভোট দিয়ে আসছে, যে জনগণ নিজে ভোটার হয়েছে, পর পর ভোট দিয়ে আসছে। আমি কত সাল থেকে ভোট দিচ্ছি? আমি ভোট দিচ্ছি 1977-78 সাল থেকে ভোট দিচ্ছি। আজকে যদি আমার নাম বাদ চলে যায় তাহলে আর কি রইল? ভোটের অধিকারটা কোথায় রইল? তাহলে এই ডেমোক্রেসি, এই গণতন্ত্র দাঁড়িয়ে আছে মানুষের জন্য, মানুষের ভোটের জন্য। পুরো গণতন্ত্রটাই দাঁড়িয়ে আছে তাই জন্য। সেই গণতন্ত্রে যারা আঘাত দিচ্ছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, চিফ ইলেকশন কমিশনার। এই গণতন্ত্রের মূল কাঠামো, মূল জায়গা ভারতবর্ষের সংবিধান কি? ভারতবর্ষের সংবিধানের মূল কাঠামো হচ্ছে মানুষ। সেই মানুষই যদি না থাকে, কিসের নাম এই গণতন্ত্র? কি হবে এই গণতন্ত্র? গণতন্ত্র একটা তো জাস্ট একটা কথা হয়ে দাঁড়াবে। মিনিংফুল গণতন্ত্র করতে গেলে প্রতিটি মানুষকে ভোটের অধিকারটা দিতে হবে। যে অধিকারের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে করেছে। আজও আমি সেদিনেরও সাক্ষী, আমি আজকেও সাক্ষী যে এই গণতন্ত্রের জন্য যে লড়াই, যার কনসিস্টেন্ট লড়াই রয়েছে মানুষের ভোটের অধিকার নিয়ে, যিনি করে গেছেন সবসময়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের কোন নেতা নেত্রী করেনি, ভারতবর্ষের কোন নেতা নেত্রী করেনি। মানুষের কি ভোটের অধিকার, মানুষের কি অধিকার, মানুষ কতটা ভোট দেবে, প্রথম আওয়াজ তুলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে। আমার এখনো মনে আছে, দিদি যদি মনে করতে পারে বলবে, 1984 সাল থেকে 1989 সাল, যখন দিদি যাদবপুরের, আপনি তখন এই মার সাংসদ ছিলেন, আপনি একদিন ডেকে বললেন আমাকে, বললেন আমার একটা চিঠি ড্রাফট করে দাও, ভোটার লিস্ট দিয়ে একটা দেখি তুমি লেখো তো। আমি প্রথম চিঠি যেটা লিখেছিলাম দিদির জন্য, সেটা হচ্ছে ভোটার লিস্ট নিয়ে। মমতা দি শুধু 93 নয়, 89 অনেক আগে থেকে, যবে থেকে সাংসদ হয়েছে তারপর থেকে কনসার্ন অ্যাবাউট দি ভোটারস রাইট। এবং তারপর দিয়ে মমতা দি পার্লামেন্টে সেটা লড়াই করেছিলেন। পরবর্তীকালে সংবাদে এসেছিল, মমতা দি লিখেছিলেন, শুধু আইনের দিকগুলো আমি তুলে দিয়েছিলাম, বাকিটা দিদির কথা দিদির মতো করে বলেছে, দিদির মতো করে লিখেছে। কিন্তু কানেক্টেড যে আইনের প্রভিশন, তা কনস্ট্যান্ট একটা মানুষ, যে মানুষ ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে গণতন্ত্র রক্ষা করার জন্য, গণতন্ত্র যাতে বিপন্ন না হয়, মানুষের অধিকার, সাংবিধানিক অধিকার যাতে ছিনিয়ে নিয়ে না যায়, যে লড়াই করছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মানব না এই জিনিস, আমরা মানব না।
এই যে ড্রাফট ফাইনাল ভোটার লিস্ট বার করেছে, 60 লক্ষ মানুষের নাম বাদ, তার আগে 58 লক্ষ মানুষের নাম বাদ, মৃত বলে ডিক্লেয়ার করে দিচ্ছে, যারা জীবিত তারা মৃত বলে ডিক্লেয়ার করে দিচ্ছে। এ কেন মানবো আমরা? আমরা তো মানতে পারি না। আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শিষ্য। মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের রাজনীতিতে তৈরি করেছে, একটা একটা করে রাজনীতিতে তৈরি করেছে। এই যে লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মীকে রাজনীতিতে নিয়ে এসে রাজনৈতিক সচেতন যদি করে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের কোন নেতা নেই, ভারতবর্ষের কোন নেতা নেই যে নেতা এত তার রাজনৈতিক কর্মী তৈরি করতে পেরেছে ভারতবর্ষে। একা একা একা, কোন ব্র্যান্ড নিয়ে নয়, কোন ন্যাশনাল পার্টির ব্র্যান্ড নিয়ে নয়, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলে এত নেতা তৈরি হয়েছে, এত কর্মী তৈরি হয়েছে। সেই মানুষটা যখন চিফ ইলেকশন কমিশনের কাছে গেল, আমি তো সেদিন ছিলাম, কি দুর্ব্যবহার মমতাদির সঙ্গে করেছে আপনারা কেউ ভাবতে পারবেন না। ইউ ক্যানট ইমাজিন কি মিসবিহেভ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিন করেছে। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলছে। আরে আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে না, আঙুলটা তোমার কেটে বাদ দিয়ে আসতাম। কার দিকে আঙুল তুলে কথা বলছো তুমি? কার চোখে চোখ রেখে কথা বলছো তুমি? কার চোখে লাল চোখ দেখে কথা বলছো তুমি? তুমি তো 3 বছর থাকবে, তারপর যে কোথায় হারিয়ে যাবে তা তো কেউ জানে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবে, হয় মুখ্যমন্ত্রী না হলে প্রধানমন্ত্রী হয়ে থাকবে, তার কোনো শেষ নেই। কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। কারোর ক্ষমতা নেই। নরেন্দ্র মোদী যাই করুক, অমিত শাহ যাই করুক, পশ্চিম বাংলায় 30-এর দিকে তুমি নাক জেনে রেখো, আজ বলে দিয়ে গেলাম। আর ওই ছেলেটা, ওই যে কাঁথির ছেলেটা, ভারতবর্ষে অনেক লজ্জার মুখ দেখেছি আমি পঙ্কজ ব্যানার্জি বিরোধী দল নেতা, আমি তার সঙ্গে কাজ করেছি। আমি যখন এমএলএ ছিলাম, কি অসাধারণ জ্ঞান, কি সুন্দর ভাবে কাজ করত। আমরা দেখেছি আমাদের সুদীপ দা পার্লামেন্টে এতদিন দীর্ঘকালের আমাদের নেতা, আমাদের অভিষেক আমাদের নেতা, আমাদের সংসদীয় দলে কি মার্জিত, কি সুন্দর, কখনো একটা বাজে কথা বলে না। আরে দিনের পর দিন বাজে কথা বলছে। একটা কথা বলে দিই, রাজনীতি ছেড়ে দিন, কোন পুরুষ মানুষ যদি কন্টিনিউয়াসলি কোন মহিলাকে দিনের পর দিন গালাগাল দিয়ে থাকে, দিনের পর দিন যা তা বলে থাকে, তার পতন অনিবার্য, কেউ আটকাতে পারবে না। তার পতন অনিবার্য, আর কেউ আটকাতে পারে না। নারী শক্তিকে সম্মান করতে হবে এবং সম্মান করতে, তাকে তুমি অসম্মানিত করতে পারো না। তিনি ভারত বাংলার মুখ্যমন্ত্রী। ভেদ করতে শিখিনি, আমার অধিকার আমার ঠিকানা পারতে কাউকে দিনি। আমার ঠিকানা আমার অধিকার, তাই তো জানাই ধিক্কার। আমার অধিকার আমারই থাকবে, এটাই আমার ঠিকানা। আমার অধিকার আমারই থাকবে, এটাই আমার ঠিকানা। আমরা সবাই এ দেশের নাগরিক। হ্যালো, নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, ইংলিশ টিচার অ্যান্ড রাজনৈতিক বিশ্লেষক। দেখলেন তো ভিডিওটা, চলছে গান বাজনা, বহু নেতা নেত্রী বসে আছেন এবং সিংহাসনে অধিবেশন করছেন স্বয়ং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল থেকেই দেখছি তৃণমূল নেতা নেত্রী, ডিজিটাল যোদ্ধা, এনাদের আগুনে বক্তব্য, একদম আগুন ঝরানো বক্তব্য, ভাষণ, প্রতিবাদ, সবাই বলছেন এনারা মমতা ব্যানার্জি 10 কোটি বাংলার মানুষের জন্য ধর্নায় বসেছেন, লড়ছেন সবার জন্য, সবার ভোটের অধিকারের জন্য। ওনার ধর্না টিএমসি তৃণমূলের জন্য না, সবার জন্য। সে বিজেপি হোক, সিপিআইএম হোক, তৃণমূল হোক, আইএসএফ হোক, যেই হোক, সব বৈধ ভোটার যেন ভোট দিতে পারে।
এই জন্য ওনার এই ভয়ানক লড়াই সংগ্রাম 100 বার। এটাই তো সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশনও বলছে, সব বৈধ ভোটার যেন ভোট দিতে পারে, আর একজনও অবৈধ ভোটার মানে ওই মৃত ভুতুরে ভোটার যারা ভোট দিয়ে যায়, যেমন এক এক ভোটারের অনেকগুলো এপিক কার্ড, এই জায়গায় ভোট দেয়, একবার নদিয়া, একবার কৃষ্ণনগর, একবার ডায়মন্ড হারবার, একবার জলপাইগুড়ি, এই টাইপের ভোটার, বা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা যারা আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে ভোট দিত, এরা সবাই বাদ যাবে। তো আমার প্রশ্ন, মাননীয়ার দাবিটা এক্স্যাক্টলি কি? মানে সার প্রক্রিয়া বন্ধ করতে হবে? সেটা তো সম্ভব না। স্বয়ং সুপ্রিম কোর্টের আদেশ আছে, স্যার শেষ করতে হবেই। যেই 60 লাখ নামের সুপার চেকিং চলছে, সেটা তো সুপ্রিম কোর্ট সম্মতি দিয়েছেন, এবং খুব নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে এই কাজটা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের প্রধান বিচারপতি, মানে পশ্চিমবাংলার হাইকোর্টের প্রধান বিচারপতি নির্বাচিত জুডিশিয়াল অফিসার্স, মানে অবসরপ্রাপ্ত এবং বর্তমান বিচারপতিরা আছেন। বাইরের রাজ্য মানে ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকেও বিচারকদের আনা হয়েছে, কারণ প্রচুর নাম চেক করতে হবে। পুরোটাই চলছে সুপ্রিম কোর্টের নির্দেশে। রাজ্যের তরফ থেকে আছেন ইআরওরা, কমিশনের পক্ষে আছেন মাইক্রো অবজারভাররা। যারা বৈধ তবুও বাদ পড়েছেন বা চেকিং এ আছেন, যে নথি দরকার সেগুলো তুলে দিলে চলে আসবে, তাদের কাছে প্রচুর সময় আছে, মনোনয়নের শেষ দিন অবধি জমা দিতে পারেন। তৃণমূল বলছে যারা 2024, 2021, 2019 ইত্যাদি ভোটে ভোট দিয়েছে তারা নাকি সবাই বৈধ। এটা কি করে হয়? চেক না করে কিভাবে বলা যায়? এই জন্যই তো সারটা হচ্ছে, যে প্রচুর অবৈধ ভোটার বৈধ হয়ে এতদিন ভোট দিয়ে আসছেন। এই অবৈধদের তাড়ানোর জন্যই তো পুরো সার প্রক্রিয়াটা। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে, এই 60 লাখ নাম শেষ মানে চেক করতে বোধহয় 3 মাস মতো লেগে যেতে পারে, এবং তখন ভোট হবে রাষ্ট্রপতি শাসনে, কারণ 5 বা 6 মে বোধহয়, তারপরে রাজ্য সরকারের মেয়াদ চলে যাচ্ছে। এটা পুরো ভারতের নিয়ম, আর এই নিয়ম বিজেপি বানায়নি, ডক্টর আম্বেদকর বানিয়েছেন। আর তাতে প্রবলেম কোথায়? যদি রাষ্ট্রপতি শাসনে ভোট হয়, তাতে না রাজ্যের ক্ষমতা থাকছে না বিজেপির। আর এই সময় পুরো মিডিয়া, দেশের, শুধু বাংলার না, পুরো দেশের মিডিয়া নজর রাখবে। আর প্রচুর মানে শয়ে শয়ে অ্যান্টি বিজেপি মিডিয়া আছে, যারা পান থেকে চুন খসলে তুলে ধরবে। তো সমস্যা কোথায়? রাষ্ট্রপতি শাসনে যদি ভোট হয়, নাকি অন্য কোনো গল্প আছে? ওই যেই অভিযোগগুলো আসে, কারচুপি, রিগিং, মস্তানি, ভয় দেখানো, ভোটারদের আসতে না দেওয়া, এগুলো করা যাবে না। তাছাড়া তো কোনো বদল আসছে না। জানাবেন আপনাদের মূল্যবান মতামত। এখানেই থামলাম আমি। দর্শক বন্ধুরা, যদি আপনারা জানেন ধর্নাটা কিসের জন্যে, কার বিরুদ্ধে, দাবিটা এক্স্যাক্টলি কি, একটু জানাবেন। জয় হিন্দ, টাটা।